শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর এবং প্রতিদিনকার মতো খবর তো যতখানি করে বলবো তাতে করে আজকের সব আপডেটগুলো আপনারা জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সাথে তো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি সব খবরে। চলছে ঢাকার 2 সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি। দ্বিতীয় দিনে উত্তর ও দক্ষিণের মেয়র পদে পৃথকভাবে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 4 জন। দুপুরে প্রতিনিধির মাধ্যমে ফর্ম সংগ্রহ করেন উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম। অনেকটা চমক দিয়ে দক্ষিণের জন্য ফর্ম কিনেছেন ঢাকা 10-এর এমপি শেখ ফজলে নূর তাপস। এই কর্পোরেশনের জন্য ফর্ম কিনেছেন ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল হক। তবে এখন পর্যন্ত ফর্ম সংগ্রহ করেননি দক্ষিণের বর্তমান মেয়র সাইদ খোকন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী হিসাবে আমরা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপির পক্ষে আমরা দলীয় মনোনয়ন ক্রয় করেছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম আমি সংগ্রহ করলাম। ঢাকার 2 সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুষ্ঠু ভোটের জন্য ইসিকে সহায়তা করবে সরকার। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। আশা করেন সুষ্ঠু হবে সিটি নির্বাচন। আর নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলে সরকারের উপরে আকাশ ভেঙে পড়বে না বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই নির্বাচন ফ্রি, ফেয়ার হবে, সুষ্ঠু হবে, অ্যাকসেপ্টেবল, ক্রেডিবল একটা ইলেকশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতে চান। যেই জিতুক কিছু আসে যায়। এর আগে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেছেন, ইভিএম এ সুষ্ঠু ভোট হয়, এ নিয়ে দ্বিধা সংকোচের কিছু নেই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে কমিশনের স্বাধীন ভূমিকা পালনে সরকারের তরফ থেকে সহযোগিতা দেওয়া হবে বলেও জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। দাবি করেছেন এখানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। সুষ্ঠু হবে না জেনেও গণতন্ত্র রক্ষার স্বার্থে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবে বিএনপি বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়েছেন, নতুন বছরে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আর গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে সোচ্চার থাকবে তার দল। সকালে কেন্দ্রীয় ছাত্রদলের আংশিক কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব। এ সময় তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্রের মুক্তি সম্ভব নয়। আমরা মনে করি যে এই বছরে জনগণ ঐক্যবদ্ধ হবে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে, লড়াই করবে এবং অসত্যকে পরাজিত করে, অসুন্দরকে পরাজিত করে তারা সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠিত করবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে, দেশনেত্রী বেগম খালেদাকে মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করবে। ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনে প্রত্যেক প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, রাজধানীর 2 সিটি নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ। সকালে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন। অবশ্যই চ্যালেঞ্জিং এবং আমরা বিশ্বাস করি যে যাদের উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যথেষ্ট দক্ষ এবং পারদর্শী। কার কি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু আপনারা বারবার কথা আমরা বলেছি এবং আপনারা জানেন, এটা নির্বাচনের দায়িত্বে যারা আছেন তাদের একেবারেই দেখার বিষয় নয়। কুমিল্লা ও রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আমাদের সফলতা ছিল, কিন্তু বেশি দিন আপনার রূপে আপনি বিভোর থাকা হলো না। নির্বাচন কমিশন আইনত স্বাধীন, কিন্তু বাস্তব ক্ষেত্রে এই স্বাধীনতা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দী। অবৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের প্রতি বা গণতন্ত্রের প্রতি কোনো কমিটমেন্ট থাকে না।
নির্দলীয় হলেও ঢাকা উত্তর সিটি নির্বাচনে দলের আগ্রহী কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন ফর্ম দেওয়া শুরু করেছে জাতীয় পার্টি। সকালে বনানী কার্যালয়ের এর উদ্বোধন করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, ভোট নির্দলীয় হলেও প্রার্থীদের দলীয় আদর্শ রয়েছে। জিএম কাদের বলেছেন, জোটবদ্ধ সিটি নির্বাচন নিয়ে সরকারি দলের সাথে কোনো আলোচনা হয়নি, তবে সমঝোতা হলে জোটবদ্ধ প্রার্থী দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। ঢাকা দক্ষিণের আগ্রহী প্রার্থীদের মনোনয়ন দেওয়া শুরু হবে বৃহস্পতিবার। মেয়র পদটি দলীয় প্রতীকে হয়, আর কাউন্সিলর পদটি দলীয় প্রতীকে হয় না। তবুও কাউন্সিলরদের একটা দলীয় পরিচয় থাকে। তারা যদি আমাদের দল করে এবং সেই দলীয় পরিচয় নির্বাচন করতে চায়, আমরা তাদেরকে সমর্থন দিই। এটাতে নির্বাচনী আইন কোনো ভায়োলেট হয় না। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন আজ। ঢাকায় দিনের শুরুতে বিভিন্ন গির্জায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়, আর কয়েক পর্বের প্রার্থনার পাশাপাশি ছিল আশীর্বাদ এবং প্রসাদ বিতরণ। 5 তারকা হোটেল সহ শহরের বিভিন্ন জায়গায় চলছে বিশেষ আয়োজন। শিশুদের আনন্দ বাড়িয়ে দিতে হাজির সান্টা ক্লজ। উপহার পেয়ে শিশুরা যেন আনন্দে আত্মহারা। ছিল ম্যাজিক শো, দেশি বিদেশি নানা খেলার আয়োজন। প্রতিটা মানুষ জানি হিংসা, নিন্দা, কলহ ভুলে গিয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে পৃথিবীতে এবং এই দেশে বিচরণ করতে পারে। প্রাণ ভরে হৃদয় খুলে তার কাছে আমরা চাই বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, যেন সুস্থভাবে সুন্দরভাবে জীবন সাজাতে পারে। আজকে আমি গির্জায় এসেছি এবং প্রার্থনা করেছি। সবাই এখানে এসেছেন এবং তারা ম্যাজিক শো দেখছে, তারা রাইডে চড়ছে। শান্তি, ভালোবাসা থেকে, ক্ষমা থেকে, সহভাগিতা থেকে আসে, সেটাই আমাদের প্রত্যাশা। এত ব্যস্ততা, যে ব্যস্ততার কারণে আমাদের অন্তর কি বলে, যিশু ঈশ্বর আমাদের অন্তরে কি বলে সেটা শোনার সময় নেই। পৃথিবীতে মানবতা বোধ অনেকটা কমে গেছে, যার দরুন অনেক হানাহানি, খুনাখুনি। মানবতাটা যতই প্রতিষ্ঠিত হবে, ততই দেশের মধ্যে, জগতের মধ্যে শান্তি সম্প্রীতি সেটা বজায় থাকবে। দর্শক, আমরা এ পর্যায়ে একটু বরিশাল থেকে ঘুরে আসতে চাই। আমাদের সহকর্মী কাউসার হোসেনের কাছ থেকে বড়দিন উদযাপনের খবর জানবো। কাউসার, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি আপনাকে। বরিশালে তো বেশ কিছু, যেমন ক্যাথলিক চার্চ, ব্যাপটিস্ট মিশন চার্চ সহ বেশ কিছু চার্চ রয়েছে। সেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে উৎসব আয়োজন কেমন দেখছেন? বিশেষ করে এই চার্চগুলোতে কি কি উৎসবের আয়োজন রাখা হয়েছে আজ একটু জানাবেন। বৃষ্টি চার্চগুলো তো মূলত আসলে বিশেষ প্রার্থনার মধ্য দিয়েই কিন্তু আজ এই বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। এই মুহূর্তে আসলে সন্ধ্যার পরপরই কিন্তু যারা দর্শনার্থী রয়েছে, যিশুর ভক্তরা রয়েছে, তারা চার্চগুলোতে আসছেন। আমি এই মুহূর্তে রয়েছি ক্যাথলিক চার্চে। এখানে আসলে যিশুর ভক্তদের পদচালনায় মুখরিত হয়ে উঠেছে। শুধু যে খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষই এখানে এসছে তা কিন্তু নয়, বিভিন্ন ধর্মের মানুষ এসছে। তারা কিন্তু আসলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। এছাড়াও কিন্তু বিশেষ প্রার্থনা ছাড়াও কিন্তু চার্চগুলোতে আসলে মিলন মেলা বা আলোচনা সভা বা পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এই চার্চে কিন্তু পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এবং একটি মিলন মেলার আয়োজন হয়েছে, যেটি সন্ধ্যা 7টা নাগাদ শুরু হবে। এবং এখানে বরিশাল নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষদের অতিথি হিসাবে অতিথি করা হয়েছে। এবং বৃষ্টি, এই গির্জাটিতে কিন্তু আসলে যিশু খ্রিস্টের যে জন্মস্থান, সেই জন্মস্থানটিকে কিন্তু শিল্পের কারুকাজের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে যিশু ভক্তরা আসছেন এবং সেই স্থানটির সাথে তারা ছবি তুলছেন। এবং আজ দিনভরই কিন্তু খ্রিস্টান পল্লীগুলোতে আনন্দ উদ্দীপনা ছিল। এবং দিনের বেলা যারা আসলে গির্জায় আসতে পারেননি, চার্চে আসতে পারেননি, তারা কিন্তু আসলে সন্ধ্যার পরে বাড়ির সব কাজ শেষ করে কিন্তু তারা আসছেন এবং ছেলে মেয়েদের নিয়ে আসছে। তারা সবাই বড়দিনে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। এবং বড়দিন উপলক্ষে কিন্তু বৃষ্টি, বরিশালের যে 30 গোডাউন বদ্ধভূমি সহ যে আসলে দর্শনীয় স্থানগুলো রয়েছে, সেখানেও কিন্তু মানুষের আজ আসলে ভিড় ছিল। সব মিলে যদি এক কথায় যদি বৃষ্টি বলতে চাই, কিন্তু বরিশালের সব ধর্মের মানুষ বড়দিনটিকে উৎসব উদ্দীপনার মধ্যে দিয়েই উদযাপন করছেন। দেখতে পাচ্ছিলাম তার আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ কাউসার যোগ দেবার জন্য।
দর্শক, আমরা এবারে একটু চট্টগ্রাম থেকে ঘুরে আসতে চাই। সহকর্মী আরিফুর রহমান সবুজ সেখান থেকে আমার সাথে পর্যায়ে যোগ দিয়েছেন। সবুজ, শুনছিলেন বরিশাল থেকে কাউসার যেমনটি জানাচ্ছিল, শুধু যে গির্জায় আনুষ্ঠানিকতা চলছে তা কিন্তু নয়, সব ধর্মবর্ণের মানুষ এসেই সমবেত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামে আজ বড়দিন অনুষ্ঠান উদযাপনকে ঘিরে কি আবহ দেখছেন একটু জানাবেন। সত্যিই বলেছে বরিশালের আমাদের যে সহকর্মী, শুধু যে খ্রিস্ট ধর্ম অবলম্বীরা রয়েছেন তারাই নয়, অন্যান্য যে ধর্মের মানুষরা রয়েছে তারাও এখানে এই বড়দিনের উৎসবে যোগ দিয়েছেন। এখন চলছে আন্তঃধর্মীয় একটি সম্মেলন। এখানে প্রতি বছরই এই আয়োজনটি করা হয়ে থাকে। এখানে সব ধর্মের যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছেন তাদেরকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় এবং এর পাশাপাশি ধর্মীয় নেতাদের পাশাপাশি নগরীর বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে যোগ দেন এবং এই অনুষ্ঠানে এই মুহূর্তে কেক কাটা হচ্ছে। কেক কাটার মাধ্যমে এই অনুষ্ঠানটি উদ্বোধন করা হচ্ছে। এখানে বিভিন্ন জনপ্রতিনিধিরা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। এটি মূলত শুভেচ্ছা বিনিময়ের জন্য অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয় এই অনুষ্ঠানটি। এর বাইরে আসলে সারাদিনে সকাল থেকে যেসব ধর্মীয় আনুষ্ঠানিকতা ছিল, ধর্মীয় আনুষ্ঠানিকতা সেগুলো দুপুরের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। এরপরেই মূলত বিকেলের পর থেকেই বিভিন্ন জন পরিবার পরিজন নিয়ে বের হয়েছেন, একজন আরেকজনের বাড়িতে যাচ্ছেন, সেখানে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হচ্ছে এবং খাবার দাবারের বিশেষ আয়োজন হচ্ছে। এইরকম নানা আয়োজনে মূলত আজকের যে বড়দিনের যে উৎসবটি, সেই উৎসবটি আসলে চট্টগ্রামের জমজমাট বলা যায় এখন পর্যন্ত। সেই উৎসবমুখর পরিবেশ আমরা দেখছিলাম আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ সবুজ। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং যুব সমাজকে বিভ্রান্ত করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বড়দিন উপলক্ষে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেছেন রাষ্ট্রপতি। এ সময় সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শের উপরে গুরুত্ব আরোপ করেন তিনি। প্রতিটি ধর্মের মূল বাণী ও শিক্ষা হচ্ছে মানব কল্যাণ। তাই ধর্মকে ব্যবহার করে বা ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং মানুষকে বিশেষ করে যুব সমাজকে বিভ্রান্ত করে ভুল পথে পরিচালিত করতে না পারে সেই ব্যাপারে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সজাগ থাকতে হবে। যিশুর জন্মস্থান বেথলেহেম সহ বিশ্বজুড়ে নানা আনুষ্ঠানিকতা উদযাপিত হচ্ছে ক্রিসমাস বা বড়দিন। গির্জায় গির্জায় প্রার্থনায় মঙ্গল কামনা করা হয় মানবজাতির। ভ্যাটিকানে বড়দিনের প্রার্থনায় সবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ইউরোপ আমেরিকার পাশাপাশি সংঘাত সহিংসতা ভুলে বড়দিনের উৎসবে মেতেছেন সিরিয়া, ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশের যিশু ভক্তরা। আজকের এই দিনে সবার প্রতি যেভাবে ভালোবাসা প্রকাশ করা হচ্ছে, বছরের বাকি দিনগুলোতেও একইভাবে চলা উচিত। শুধু খ্রিস্টান নয়, বিশ্বের সব ধর্মের মানুষের প্রতি থাকবে এই আহ্বান। বিশ্বকে পরিবর্তনের সবচেয়ে বড় উপায় একে অপরকে ভালোবাসা। এর মাধ্যমে আমরা চাইলে সবকিছুর পরিবর্তন করতে পারি, কারণ খারাপ সময়েও সৃষ্টিকর্তা আমাদের পাশেই থাকেন। যে শান্তির বার্তা নিয়ে 1000 বছর আগে যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন তা এখনো প্রতিষ্ঠিত হয়নি। তাই নতুন প্রজন্মের কাছে ক্রিসমাসের গল্প তুলে ধরতে হবে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আমাদের সবাইকেই কম বেশি পদক্ষেপ নিতে হবে। ডাকসুতে ভিপি নূর সহ অন্যদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদককে মূল অভিযুক্ত করে তাদের গ্রেফতারের দাবি করেছে সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ। আর এই ঘটনায় 3 জন গ্রেফতার করাকে লোক দেখানো আখ্যা দিয়েছে তারা। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেতারা দাবি করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর AKM গোলাম রাব্বানীর মদদেই ডাকসু ভবনের সিসিটিভি ফুটেজ গায়েব করা হয়েছে। এজন্য প্রক্টরের পদত্যাগ দাবি করেছে তারা। আমরা যদি আগে থেকে মামলা করতাম, এই মামলার মূল আসামি রাখা হতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত এবং সাদ্দামকে। আমরা মনে করছি যে তাদের দুজনকে রক্ষা করার জন্যই এই মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি এবং সেক্রেটারিকে মূল আসামি করে পুলিশ প্রশাসন এই মামলা করেছে।
ডাকসু ভিপি নূর সহ অন্যদের উপরের হামলায় অপরাধী যেই হোক ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। এর আগে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ভিপি নূর কেন বারবার মার খান, কেউ সেটা জানলে যেন তাকে জানান। যারা প্রকৃত এই অন্যায় কাজটি করেছেন তাদেরকে আমরা ধরব, আমাদের চেষ্টা অব্যাহত আছে। আপনার ভিডিও ফুটেজ কিংবা যে ফুটেজে আসবে আমরা দেখি। এদিকে ডাকসুর ভিপি নূর সহ অন্যান্যদের উপর হামলা ও ডাকসু ভবন ভাঙচুরের ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। সকালে রাজধানীর বনানীতে হোলি স্পিরিট চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন তিনি। জানিয়েছেন, হামলার বিষয়ে তদন্ত চলছে, অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেলে ব্যবস্থাও নেওয়া হবে। তথ্য প্রমাণ এখানে আছে, এটা আমরাও আমাদের গরজে খুঁজে দেখব। ডিসি মহোদয় অনুরোধ করে থাকলেও দেখব, না থাকলেও আমরা চেষ্টা করব এটি উদ্ধার করার জন্য। তদন্ত হচ্ছে, তদন্তে যে দোষী হোক আমরা ব্যবস্থা নেব। ফরিদপুরের চর ভদ্রাসনে এক মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে বলাৎকারের আলামতও মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসা শিক্ষক, ছাত্রসহ 5 জনকে আটক করেছে পুলিশ। ভোরে রাঙারদিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার ভোরে 8 বছরের আব্দুর রহিম কয়েক দফা বমি করে বলে দাবি করেন মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। যশোরের চৌগাছায় বাবা মাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। ঘাতক ছেলে আটকের পরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে মহিরুদ্দিন ও আয়না বেগমের সাথে কথা কাটাকাটি হয় ছেলে মিলনের। এরই জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবা মাকে হত্যা করেন তিনি। মিলনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এনআরসি ও নাগরিকত্ব আইন নিয়ে যখন তোলপাড়ের মধ্যেই এবার ভারত জুড়ে এনপিআর-এর অনুমোদন দিল বিজেপি সরকার। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা জাতীয় জনসংখ্যা পঞ্জি নামের নতুন এই তালিকার মাধ্যমে ভারতের নির্দিষ্ট এলাকায় অধিবাসীদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে। ক্ষোভ জানিয়ে দেশটির বিরোধী শিবিরের অভিযোগ, এনআরসি বাস্তবায়ন করতেই করা হচ্ছে এনপিআর নামক নতুন এই তালিকা। এদিকে নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত তো আছেই ভারত জুড়ে। এটা শুধু হিন্দু মুসলিম বা কোনো ধর্মের বিষয় নয়, এটা ভারতের অস্তিত্বের বিষয়। শত বছর ধরে আমাদের মাঝে যে ধর্মীয় একতা বজায় রয়েছে তা নষ্ট করতে চায় বিজেপি সরকার। সে কারণেই এই আইন করা হয়েছে। এটাকে এনআরসির সাথে গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। একটি দেশের নাগরিকদের তথ্য সংবলিত তালিকা থাকতে হয়। এনপিআর সেটাই, আর এনসিআর নিয়ে কোনো বাড়াবাড়ি মেনে নেওয়া হবে না। সরকার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তাল হংকং। হংকংকে চীনের প্রভাব থেকে মুক্ত করতে এবং প্রধান নির্বাহী ক্যারি ল্যামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে স্বায়ত্তশাসিত অঞ্চলটির বিভিন্ন স্থানে। বিক্ষোভকারীদের দফায় দফায় টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুড়ে পুলিশ। ক্রিসমাস উৎসব থেকে আটক করা হয় অর্ধশত বিক্ষোভকারীকে। এভাবে আর কতদিন যাবে আমাদের? দেয়ালে পিঠ থেকে গেছে সাধারণ মানুষের। আমরা মুক্তি চাই। যে কোনোভাবেই হোক আমরা এই সরকারের পদত্যাগ চাই। সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা। আজকের এই দিন খুশির, আনন্দের, সহিংসতা পরিহার করে সবাই উৎসবে মাতবেন এমন কামনাই করছি। সিরিয়ায় হামলা থেকে রক্ষা পাচ্ছে না হাসপাতাল, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার ইদলিবের একটি স্কুলে চালানো হামলায় প্রাণ গেছে 5 শিক্ষার্থী সহ মোট 8 জনের। আবাসিক ভবনগুলোতে চালানো হচ্ছে একের পর এক হামলা। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এজন্য দায়ী করেছে রুশ এবং সিরিয়ান সেনাবাহিনীকে। তবে প্রশাসনের দাবি, স্থানীয়দের সুরক্ষা নিশ্চিতেই চালানো হচ্ছে জঙ্গি বিরোধী অভিযান। প্রতি 5 মিনিট পরপরই চালানো হচ্ছে গোলাবর্ষণ আর বোমা হামলা। প্রাণ বাঁচাতে এক কাপড়ে বেরিয়ে এসেছি ঘর ছেড়ে, জানি না কোথায় থাকবো, কি খাবো। আমরা মারাত আল নুমান এলাকা থেকে পালিয়ে এসেছি। সৃষ্টিকর্তার কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? বাশার আল আসাদ প্রশাসন এবং রুশ সেনাবাহিনী যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা চেয়ে চেয়ে দেখছে জাতিসংঘ। বিদ্রোহী বিভিন্ন জঙ্গি গোষ্ঠী থেকে ইদলিবকে মুক্ত করতেই এই অভিযান চলছে। এরপরে অঞ্চলটিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা হবে। তবে যারা জঙ্গিদের আশ্রয় দিয়ে সহায়তা করছে তাদের বিরুদ্ধে
বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। টি-20 সিরিজ খেলে পাকিস্তান সফর নিরাপদ মনে হলে টেস্টের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি, এমনটি জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। চলতি বছর আগে টি-20 সিরিজ নির্বিঘ্নে শেষ করে পরে টেস্ট খেলতে গিয়েছে লঙ্কানরা। ঠিক একই কাজ করার পরিকল্পনাও বিসিবির। জানুয়ারি 23, 25 ও 27 তারিখে টি-20 খেলার কথা বাংলাদেশের। পাকিস্তানে টি-20 সিরিজ খেলে সন্তুষ্ট হলে পরে টেস্ট সিরিজও খেলবে বাংলাদেশ। ওদিকে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু হবে পাকিস্তান সুপার লিগ। সেক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানিও বলে দিয়েছেন পাকিস্তান নিরাপদ, সেটা শ্রীলঙ্কা সিরিজ প্রমাণ করে দিয়েছে। বাংলাদেশ যদি টেস্ট খেলতে চায় তবে পাকিস্তানেই যেতে হবে, আর বাংলাদেশ পূর্ব নির্ধারিত সিরিজ না খেললে তারা আইসিসিকে বলবে ব্যবস্থা নিতে। এবার একটু দেখে নেব চট্টগ্রাম পর্ব শেষে বঙ্গবন্ধু বিপিএল এর পয়েন্ট টেবিল, যেখানে 7 ম্যাচে 5 জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রাজশাহী রয়্যালস। 6 ম্যাচে সমান 4 জয় থাকলেও পয়েন্ট ব্যবধানে পিছিয়ে 3 নম্বরে আছে ঢাকা প্ল্যাটুন। 5 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ নেমে গেছে খুলনা টাইগার্স। চট্টগ্রাম পর্বের সময়টা খুব ভালো যায়নি মুশফিকের খুলনার। মাত্র 2টি জয় নিয়ে পঞ্চম স্থানে আছে কুমিল্লা ওয়ারিয়র্স, আর একটি করে জয়ে সমান 2 পয়েন্ট হলেও সিলেট থান্ডার আছে ষষ্ঠ স্থানে, আর টেবিলের তলানিতে রংপুর রেঞ্জার্স। বিপিএল এর চট্টগ্রাম পর্বে 4 ছক্কার ফুলঝুরি দেখেছে দর্শকরা। 2-1টি ম্যাচ বাদ দিলে বাকি ম্যাচগুলোতে দর্শকের ঠাসা ছিল গ্যালারি। ব্যাটিং বান্ধব উইকেট যেমন দর্শকদের আনন্দ দিয়েছে, তেমনি বোলারদের উইকেট প্রাপ্তিতে উচ্ছ্বসিত ছিল সবাই। তবে দেশীয় খেলোয়াড়দের কারো শত রান না পাবার হাহাকারও ছিল দর্শকদের কণ্ঠে। খেলোয়াড়রাও স্বীকার করেছেন চট্টগ্রামের উইকেটে নিজেদেরকে মেলে ধরতে পেরেছেন ব্যাটসম্যানরা। আগামী বিশ্বকাপ টি-20কে সামনে রেখে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের পিচ করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি, যাতে করে খেলোয়াড়রা নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগ পায়। আসলে এটা তো ব্যাটসম্যানের স্বর্গ, বলারদের জন্য একেবারে পুরাই শেষ। তো আমি এজ এ বলার হিসেবে এইখানে আমি চ্যালেঞ্জ নিয়ে ভালো বোলিংটা করতে পারলে আমার কাছে আরও ভালো লাগে। টি-20 ক্রিকেটে রানটা একটা বড় ফ্যাক্টর, যেখানে রান হবে, এন্টারটেনমেন্ট হবে, এবং এখানে আপনি দেখেছেন পেস বোলাররাও কিন্তু অনেক উইকেট পেয়েছে। বাংলাদেশের লোকাল ক্রিকেটারদের জন্য মনে হয় এটা একটু ট্রায়ালই হয়ে গেল যে কী ধরনের উইকেটে ওরা ওয়ার্ল্ড কাপ খেলবে। দর্শক, আপনারা সব খবর দেখছেন, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন সব খবর। আগামী 2 দিন রাজধানী সহ দেশের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর ফলে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন তারা। তবে দিনের তাপমাত্রায় খুব একটা পার্থক্য না হলেও রাতে কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সম্ভাবনা আছে এই বৃষ্টিপাত কেটে যাওয়ার ফলে তারপর থেকে আবার মিনিমাম টেম্পারেচারটা সামান্য একটু কমতে থাকবে, এবং যে অঞ্চল জুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে চলছে সেটা হয়তো একটু বিস্তৃত হতে পারে। কিলোমিটারের ব্যবধানে সবজির দাম কয়েক গুণ। ফসলের মাঠ থেকে বাজার পর্যন্ত দরের তারতম্যে মূল ভূমিকা ফরিয়াদের। মাত্র 1 কিলোমিটার দূরত্বে এসেই চরের 5 টাকার লাল শাক হয়ে যায় 40 টাকা, আলু কেজিতে 25 টাকা থেকে বেড়ে হয়ে যায় 50-এর ঘরে, 25 টাকার কপি 40 টাকা, 32 টাকার কাঁচামরিচ 7 টাকা কেজি। আর এভাবে প্রতিটি পণ্যের দাম এখন লাগাম ছাড়া। বাজার ব্যবস্থাপনা আর নজরদারির অভাবে ভোক্তার পকেট কাটছে সিন্ডিকেট। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত এবং ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে জরুরি পদক্ষেপ দরকার বলছেন কৃষি গবেষকরা। শিশুরা স্বভাবসুলভ চঞ্চলতার কারণেই পোশাকটা সবসময় ঠিকঠাক মতো শরীরে রাখতে চায় না। কখনো হয়তো গলা বেরিয়ে পড়ে, কখনো আবার কান, আর তখনই ঠান্ডায় আক্রান্ত হয় তারা। কোনো কোনো ক্ষেত্রে এই শীতে পানি খাওয়ার পরিমাণও শিশুদের কমে যায়, আবার হয়তো ঠান্ডা পানি খাওয়ার লোভটাও সামলাতে পারে না। তাই চিকিৎসকদের পরামর্শ, শীতকালে সুস্থ রাখতে শিশুদের রাখতে হবে বাড়তি যত্নে। আর শীতে শিশুর খাওয়া এবং প্রস্রাব কমে গেলে ডায়রিয়া, অতিরিক্ত বমি, উচ্চ মাত্রায় জ্বর, শ্বাসকষ্ট, খিচুড়ির মতো লক্ষণ দেখা দিলে দ্রুতই চিকিৎসকের কাছে নিতে হবে। পায়খানা
পায়খানা হচ্ছে, জ্বর হচ্ছে, সর্দি কাশি। একটু বাইরে বের করলে নিঃশ্বাসের সাথে যে ঠান্ডাটা ভেতরে যায় তখন তো আর প্রোটেক্ট করা যায় না। দিয়ে যখন অন্য ডাক্তার এক জায়গায় ওষুধ দিচ্ছে, খাওয়াইছি বাড়িতে ঘুরে নিয়ে এসে, তো আমার বাচ্চা ভালো হয়েছে না। সাধ্য মতন চেষ্টা করি যে যত্ন করার, ভালো রাখা। এখন যদি না হয় অসুখ হলে তো আমাদের কিছু করার নাই। সাবধানতা অবলম্বন করতে হবে, তাদেরও যেন খাবার পানি খাদ্য পুষ্টি এই সমস্ত ঠিক থাকে এবং ঠান্ডা যেন তাদেরকেও না লাগে। সর্দিজনিত কারণে তারা ভুগলে পারে, তাদের শিশুরা ভুগতে পারে এবং তাদের ডায়রিয়া হলে বাচ্চাদের ডায়রিয়া হতে পারে। সীমান্ত পথে যারা দেশে ঢুকেছে তারা বাংলাদেশি না হলে বিদায় করে দেওয়া হবে, এমনটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিকেলে সিলেটে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, বাংলাদেশি কেউ ভারতে অবৈধভাবে থাকলে যাচাই বাছাই করে ফেরত আনা হবে। আমাদের ভারত সরকার বলেছেন যে তারা কোনো লোকরে পুশিং করবে না। আমরা তাদের বলেছি যে আপনার দেশে যদি আমাদের কোনো অবৈধ বাঙালি থাকে তাদের খবর আমাদের দেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক নির্বাচিত হওয়ায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে সংবর্ধনায় জানিয়েছেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। সকালে রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপ্লব বড়ুয়া বলেছেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করছে। এ সময় মেয়র আতিকুল ইসলাম যত্রতত্র বিলবোর্ড স্থাপন করে শহরের সৌন্দর্য নষ্ট না করতে সবাইকে আহ্বান জানিয়েছেন। আমরা বিলবোর্ড থেকে ঢাকাকে আমরা নোংরা করতে চাই না, এই দেশকে নোংরা করতে চাই না। মানুষের ভিতরে ঢোকার জন্য যদি বিলবোর্ড থাকে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেই হবে আমাদের নেতা। বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যে রাজনৈতিক দল জন্ম থেকেই অসাম্প্রদায়িক উদার গণতান্ত্রিক নীতি ধারণ করে গোটা জাতিকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে। সাইক্লোন সেন্টার দখল করে মায়ের নামে মাদ্রাসা করেছেন পিরোজপুরের সাবেক এমপি আউয়াল। নিজের নামে করা ফাউন্ডেশনে নেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের সরকারি বরাদ্দ। বাস টার্মিনাল, ফেরিঘাট দখল করে মাসে কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জোর করে স্বরূপকাঠি ডকইয়ার্ড ও দুটি জাহাজ দখলের অভিযোগ আছে তার বিরুদ্ধে। অভিযোগগুলো নিয়ে কোনো কথা বলতে রাজি হননি সাবেক এমপি আব্দুল আউয়াল। দখলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। না বাবা, কিন্তু জাহাজের কাছেও আসবো না। ঠিক আছে, তোর হবে কিছু হিসাব করছো একবারে, তোরে আমি ছাড়িয়ে দেবো। পুরান হাসপাতালের সামনে একটা জায়গা আছে, সেই জায়গাটা তারা দখল করে নিয়েছিল। ওইখান থেকে একটা টাকা তার ছেলের মাধ্যমে গেছে নিয়োগে। মনে করেন 20 জন থেকে টাকা নিয়েছে, একজনকে চাকরি দিয়েছে, আর ওই 19 জন তার টাকা ফেরত দেয়। প্রতি মাসে দেখা যেত 25 থেকে 30 লক্ষ টাকা পরিবহন চাঁদা, তারপর বিভিন্ন দোকানপাট বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি করতো। জায়গায় অবৈধ দখলে ছিল। সরবকাঠি ইউনিয়ন ভূমি অফিস, ওখানে একটি জায়গা উদ্ধার করে আমরা সেখানে ভূমি অফিসটা করেছি। খালগুলো চিহ্নিত করছি অবৈধ দখলে যেগুলো আছে। পর্যায়ক্রমে আমরা সবগুলোই সরকারি যত জমি অবৈধ দখলে আছে প্রত্যেকটা জমি উদ্ধার করে সরকারি দখলে নিয়ে আসা হবে। চট্টগ্রামে গ্যাস সঞ্চালন লাইনের বড় একটি অংশ ত্রুটিপূর্ণ। গ্যাস সরবরাহের মূল মাধ্যম রাইজারেও লিকেজ রয়েছে। গত মাসে পাথরঘাটায় ভয়াবহ বিস্ফোরণে 8 জনের মৃত্যুর পরও এই লাইন সংস্কার না করায় জনমনে আতঙ্ক বেড়েছে। যদিও মন্ত্রণালয় এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দাবি, গ্রাহকদের অভ্যন্তরীণ লাইনেই মূল সমস্যা। চলতি মাস থেকে সঞ্চালন লাইন এবং রাইজারের লিকেজ পরীক্ষা করা হচ্ছে বলে দাবি কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষের। আর চট্টগ্রাম মহানগরীতে 1,45,000 রাইজারের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয় 6 লাখ আবাসিক গ্রাহককে। আপনারা এই বিষয়গুলো জানতেন কিনা, বা এটার যে রিস্কি অবস্থায়? না, আসলে এসব শুনি আমি জানি না, আমার বাবা জানে। নোটিশ দিয়ে যাব যে এই জিনিসটা আমাদের অফিসের সাথে যোগাযোগ করে এটা যেন চেঞ্জ করে ফেলে, কারণ এটা এক সময় এখান থেকে লিকেজ যাওয়ার সম্ভাবনা আছে। এটা অলরেডি দেখতেছেন এখানে কি মরিচাক্রান্ত হয়ে গেছে। যারা মিটার লাগাচ্ছে কন্ট্রাক্টররা, তারা কিন্তু বেশিরভাগই আমাকে বলছে যে 98% বাসায় মিটার লাগা থেকে লিক সারতে হচ্ছে। তার মানে কি, রাইজার থেকে যে তার বাসার চুলাতে গেছে এখানে এলো লিক ডিটেক্টর মেশিন, সেটা হয়তো আমাদের অচিরেই হয়তো আগামী কয়েকদিনের ভিতরে সেই আমরা আমাদের সার্ভিস লাইনগুলোকে লিক ডিটেকশন টেস্ট করার জন্য আমাদের টিম কাজ করবে। উত্তরা পশ্চিম থানা পুলিশের ওসির দাবি অনুযায়ী ইয়াবা ব্যবসায়ী আলমগীর হোসেনকে থানাতে মারধর করা হয়নি, সুস্থ অবস্থায় তোলা হয়েছে আদালতে। তাহলে কি
আলমগীরকে কারা হেফাজতে মারধর করা হয়েছে? কারা কর্তৃপক্ষের সাফ কথা, কারাগারে আসামি নির্যাতনের কোনো সুযোগ নেই। কিন্তু আলমগীরের দেহে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। আর সেই ইয়াবা ব্যবসায়ী যমুনার অনুসন্ধানে এমন কোনো প্রমাণও মেলেনি। স্বজন, এলাকাবাসী সহ সবাই জানিয়েছেন ইয়াবা দিয়ে ফাঁসিয়ে থানায় পিটিয়ে হত্যা করা হয়েছে আলমগীরকে। আলমগীর হত্যায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছে তার পরিবার। যারা এসব নেশাপানি করে সেসব কখনো এই লোকের লোক চলাফেরা ছিল না। একটা রিপোর্ট, খারাপ রিপোর্ট কারো কাছে আসে বলে আমার কাছে মনে হয় না। ওর নামে কোনোদিন কোনো একটা কমপ্লেন কোনো থেকে আসে নাই যে ওই এরকম একটা খারাপ ধরনের লোক। পুলিশে বাবা ট্যাবলেট দিয়ে তারপরে এই হত্যা করছে, বাইরে পিটায় তারপর মারছে। ময়নাতদন্তকালে আমরা তার বডিতে তার বাটক্স যেটাকে বলা হয় পশ্চাৎ দেশে আমরা কিছু আঘাতের চিহ্ন পাই। 80 পিসি আবার কেউ খাওয়ার জন্য রাখে না, খাওয়ার জন্য রাখে 2-4 পিস। 80 পিসি আবার বিক্রির জন্য এরকম কোনো ঘটার সুযোগই নেই ভাই, ও কথা বলে লাভ নেই, কারণ কারাগারে মারামারি করার কোনো সুযোগই নেই। পুলিশ হলে সেফ জায়গা, মানুষের নিরাপদ জায়গা। কেন কীভাবে নেব যে হ্যাঁ আমি যদি অপরাধ করেই থাকি পুলিশ বিচার করবে, আমি বিচারালয় আছে, বিচার দিয়ে আমার সাজা হবে, যা হবে হবে, এটা ভিন্ন জিনিস। কিন্তু পুলিশ তো আমাকে মারতে পারে না। দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড টেস্ট সিরিজের খবর জানাবো। বক্সিং ডেতে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছে দুই দল। বৃহস্পতিবার সেঞ্চুরি আনে বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হবে প্রথম দিনের খেলা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে রান রেটে পিছিয়ে বাংলাদেশের নিচে অবস্থান প্রোটিয়াদের, বিপরীতে 56 পয়েন্ট নিয়ে 9 দলের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে ইংলিশরা। তবে ঘরের মাঠে খেলা বলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম জয় বা পয়েন্টের জন্য আশাবাদী তারা। এদিকে ইংলিশদের সাথে বেন স্টোকস যোগ দেয়া বাড়তি অনুপ্রেরণার, কিন্তু অলিপোপকে এই টেস্টে না পাবার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্স থাকা না থাকার যৌক্তিকতা পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় 251তম একাডেমিক কাউন্সিলের সভায় 11 সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এতে উপাচার্য অধ্যাপক ডক্টর আনন্দ কুমার সাহাকে প্রধান করা হয়েছে, সেই সাথে রাখা হয়েছে প্রতিটি অনুষদের ডিনদেরকেও। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর উত্তরাঞ্চলীয় সোম প্রদেশে জঙ্গি হামলায় কমপক্ষে 35 বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী। আর এই হামলার পরে মালি সীমান্তবর্তী অঞ্চলটিতে বিশেষ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে 80 জঙ্গি নিহত হয়। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানান দেশটির প্রেসিডেন্ট রোচমার্ক ক্রিশ্চিয়ান কাবোরে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হামলার সময় কেন এত বেশি সংখ্যক নারী ঘটনাস্থলে ছিলেন বা এত নারী নিহত হয়েছেন তা জানা যায়নি। এবার ভয়াবহ দাবানলের কবলে লাতিন আমেরিকার দেশ চিলি। পুড়ছে দেশটির ভালপারাইসো অঞ্চলের বিস্তীর্ণ বনাঞ্চল। আগুনের ভয়াবহতা ছড়িয়েছে আবাসিক এলাকাতেও। স্থানীয় প্রশাসন বলছে এরই মধ্যে আগুনে পুড়ে গেছে শতাধিক বসতবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 90,000-এর বেশি পরিবার। প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না অস্ট্রেলিয়ার দাবানল। 4 মাস ধরে পুড়ছে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চল, সহসা নিয়ন্ত্রণের কোনো লক্ষণও নেই। ছাই হয়েছে 30 লাখ একর এলাকা, পুড়েছে 700-র বেশি বাড়িঘর। ভয়াবহ দাবানলে কমপক্ষে প্রাণ গেছে 9 জনের। দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি আমরা। আমাদের সামর্থ্য যতটুকু রয়েছে এর মধ্যেই সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। ফায়ার সার্ভিসের নিয়মিত কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও যোগ দিয়েছেন এতে। কলম্বিয়ায় 6 এবং 5.8 মাত্রার শক্তিশালী 2 দফা ভূমিকম্প অনুভূত হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে। রাজধানী বোগোতা সহ আশপাশের এলাকা কেঁপে ওঠে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে কম্পনটির উৎপত্তিস্থল ছিল সমতল থেকে মাত্র 6 মাইল গভীরে। প্রথম কম্পন অনুভূত হওয়ার 16 মিনিট পরে 5.8 মাত্রার দ্বিতীয় কম্পনটি অনুভূত হয়। আর এ সময় আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা। ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলীয় শহর রেসিফে ভূমিধসে কমপক্ষে 7 জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবারের এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। প্রশাসন জানায় পাহাড়ি অঞ্চলের মাটি ধসে 2টি বাড়ির উপরে পড়ে, এতে চাপা পড়ে বাড়ির ভেতরেই থাকা বাসিন্দারা। ঘটনাস্থল থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বাকি 2 জনের সন্ধানে উদ্ধার কাজ চলছে। প্লাস্টিকের পরিবেশ বান্ধব বিকল্পের খোঁজ চলছে দীর্ঘদিন ধরেই। নতুন চমক হলো এর উৎস। অবাস্তব শোনালেও
উডলি নামের একটি নতুন ধরনের প্লাস্টিক তৈরি হচ্ছে গাছ থেকে। সুখবর হলো এই গেছো প্লাস্টিক নবায়নযোগ্য। আর উডলি পোড়ালে সাধারণ প্লাস্টিকের তুলনায় কার্বন নিঃসরণ হবে 70% কম। ফিনিশ প্রতিষ্ঠান উইপ্যাকের সাথে যৌথভাবে শিগগিরই এই গেছো প্লাস্টিক বাজারে ছাড়বে উডলি, যার 40 থেকে 60% উপাদানই জৈব। প্লাস্টিক মূলত দুটো কারণে সমস্যা। এক হলো এর অপব্যবহার এবং যত্রতত্র ফেলে দেয়া, আর দুই, কার্বন নিঃসরণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এটি। প্রথম সমস্যার ক্ষেত্রে মানুষের স্বভাব বদলানোই একমাত্র সমাধান। উডলি সম্পূর্ণ নতুন ধরনের প্লাস্টিক। এটা কার্বন নিরপেক্ষ এবং কাঠ ভিত্তিক, আর স্বচ্ছ বলে এর ব্যবহারও বহুমুখী। মুক্তি পেল কঙ্গনা রানৌত অভিনীত বলিউড মুভি পাঙ্গার ট্রেলার। আর এই উপলক্ষে মুম্বাইয়ে আয়োজিত হয় ট্রেলার লঞ্চিং অনুষ্ঠান। অশ্বিন তেওয়ারি পরিচালিত সিনেমাটিতে তুলে ধরা হয়েছে কাবাডি খেলোয়াড় এক নারীর জীবনের বিভিন্ন ঘটনা। মুভিটির সঙ্গীত পরিচালনা করেছেন শঙ্কর মাধবন। এদিকে নাগরিকত্ব ইস্যুতে চলমান আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার মুখেই পড়েছে কঙ্গনা রানৌত। তিনি বলেছেন, গণতন্ত্রের নামে মানুষ হিংসাকে সমর্থন করছে, এটা ঠিক না। ভারতে মুসলিম বন্ধুকে বাঁচাতে নিজের জীবন দিতে প্রস্তুত বলে সাফ জানিয়ে দিয়েছেন গায়ক র্যাপার রফতার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে মুসলিম বন্ধুকে রক্ষার কথা বলেছেন তিনি। আর এরই মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, নিজ দেশে থেকে যদি কেউ আমার মুসলিম বন্ধুকে বের করে দেওয়ার কথা বলেন, আমি তার প্রতিবাদ করব। কিন্তু এই আইন নিয়ে এখনো নিশ্চুপ বলিউডের 3 খান। আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। আবারও স্বাগত সব খবরে। সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব বড়দিন। মানব জাতির কল্যাণ চেয়ে রাজশাহীর 21টি ধর্মপল্লীতে আয়োজন করা হয় ক্রিসমাস প্রার্থনা সভার। খুলনায় অর্ধশতাধিক গির্জায় প্রার্থনা সভা আর ধর্মীয় সঙ্গীতে স্মরণ করা হয় যীশু খ্রিস্টকে। সিলেটে 10টি গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পাবনার খ্রিস্টান পল্লীগুলোতে উৎসবের আমেজ। গির্জায় পরিবেশিত হয় প্রার্থনা সভা, ধর্মীয় সঙ্গীত, সমবেত প্রার্থনা আর বড়দিনের উদযাপন। গাজীপুর, যশোর, মেহেরপুর, গোপালগঞ্জ, জয়পুরহাটের খ্রিস্টান পল্লীতে শিশুদের উৎসাহ ছিল সান্টা ক্লজকে ঘিরে। আর দেশ ও জাতির কল্যাণ কামনা করেন যিশু ভক্তরা। আমরা চাই আমাদের ভালোবাসা, ঈশ্বরের যে ভালোবাসা, সেটা যেন সবার মাঝে ছড়িয়ে যায়। মানবিকতাটা যদি থাকে সবার মধ্যে, তাহলে হানাহানি, এই মারামারি, সবার মধ্যে দ্বন্দ্ব, এটা আস্তে আস্তে কমে যাবে। তিনি জগতে এসেছিলেন আমাদের মুক্তির জন্য, আমাদের শান্তির জন্য। বড়দিন মানে হচ্ছে নম্র হওয়ার দিন, নিজের মাথাকে নিচু করার দিন, গরিবের পাশে দাঁড়ানোর দিন। ভালো লাগছে আমার আজকে যে এই বড়দিনটা। ভালো থাকে, সামনে ভালো করে এগিয়ে যেতে পারে, তাদের সাফল্য কামনা করি সবাই। আমাদের জীবনে যার সমস্ত ভুল ভ্রান্তি হয়েছে, অপরাধ হয়েছে, সেটার জন্য ঈশ্বরের কাছে আমরা ক্ষমা চাই, তার আশীর্বাদ চাই। এদিকে 3 পার্বত্য জেলাতেও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। সকালে গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। ভুল ভ্রান্তির জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। দেশ ও জাতির কল্যাণ কামনা করেন সবাই। গির্জার পাশাপাশি খ্রিস্টান পল্লীতেও নানা আয়োজন চলছে। 22 থেকে 25 ডিসেম্বর নানা আয়োজনে পালন করা হয়েছে সুইড ও 42তম প্রতিষ্ঠাবার্ষিকী। আর এই উপলক্ষে 4র্থ সুইড স্কাউট ক্যাম্প স্কাউট গ্রুপের রজত জয়ন্তীও পালন করা হয়েছে। গতকাল স্কাউট অ্যান্ড গার্ডেনের সুইড মঞ্চে 42তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। আজ উত্তরায় দিয়াবাড়িতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিবারের সবাইকে নিয়ে বড়দিনের উৎসবে মাতলেন ব্রিটিশ রানী এলিজাবেথ। আর এই উপলক্ষে বাকিংহাম প্যালেসে বড়দিনে কেক আর পুডিং তৈরিতে অংশ নেন তিনি। সাথে ছিলেন প্রিন্স চার্লস, তার ছেলে প্রিন্স উইলিয়ামস এবং প্রিন্স জর্জ। প্রাচীন রীতি ও ঐতিহ্য মেনে রানীর নেতৃত্বে কেক এবং পুডিং তৈরিতে অংশ নেন রাজ পরিবারের সদস্যরা। ব্যতিক্রম ধর্মী প্রতিবাদ হয়েছে ইরাকে। ক্রিসমাস ট্রির আদলে স্তম্ভ তৈরি করে চলে প্রতিবাদ এবং দীর্ঘ এই ক্রিসমাস ট্রিতে রিং, বল কিংবা ফিতার বদলে ব্যবহার করা হয়েছে ইরাকের জাতীয় পতাকা। আর নিচে উপহারের বাক্সে লিখে রাখা হয় বিভিন্ন দাবি দেওয়া। উদ্যোক্তারা জানান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শোষণের শিকার ইরাকের মানুষ, আর এ কারণেই প্রতিবাদের জন্য এই ব্যবস্থা।
ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে 28 জন হয়েছে। ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বাস খাদে পড়ে এই সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে এবং দেশটির দক্ষিণ সুমাত্রা প্রদেশে সোমবার এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও 15 জন। আওয়ামী লীগের প্রয়াত দুই নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং তারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সুলতানিয়া আহমদ সাফা দাখিল মাদ্রাসায়। সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা বিস্তারে এই দুই নেতার অবদান অপরিসীম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দলটি তথ্য সন্ত্রাস করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয় হাসান মাহমুদকে বিমানবন্দরে সংবর্ধনা দেয় নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি তথ্য সন্ত্রাস করছে। কারণ বেগম খালেদা জিয়া যে শারীরিক সমস্যাগুলো, এই সমস্যাগুলো বহু পুরনো। তার হাঁটুর ব্যথা কিংবা আর্থাইটিসের সমস্যা এবং বৃদ্ধ বয়সের যে সমস্যাগুলো, এগুলো পুরনো সমস্যা। এই সমস্যা নিয়ে তিনি দেশের দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে গুইমারা উপজেলা বিএনপির সম্মেলন। দুপুরে শহরের জেলা বিএনপি দলীয় কার্যালয় মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বক্তারা বলেন, দেশকে ভারতের কাছে বিক্রি করেছে সরকার, দেশে এখন আইনের শাসন নেই বলে মন্তব্য করেন তারা। আর সম্মেলনে মোহাম্মদ ইউসুফকে পুনরায় সভাপতি ও নবী হোসেনকে সাধারণ সম্পাদক করে 101 সদস্যের কমিটিও ঘোষণা করা হয়। লালমনিরহাটে এবং গাজীপুরে হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের 49 নম্বর ওয়ার্ডের এরশাদনগর বস্তিতে 2000 শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম। আর সেই সাথে বসতবাড়ির ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে বালতি বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এবং চট্টগ্রামেও অসহায় দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সকালে নগরীর মনসুরাবাদে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম বলেছেন, মানবতার কল্যাণে এগিয়ে আসা সবার কর্তব্য। প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ হয়েছে লালমনিরহাটের কালীগঞ্জের দলগ্রামে। দুপুরে একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপের আয়োজন করে, সেই সাথে খাবারও বিতরণ করা হয়। এর আগে সকালে হাতীবান্ধা উপজেলায় পূর্ব সিন্ধুনায় 4 শতাধিক অসহায় পরিবারের মাঝেও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকা জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আর এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক ফিরোজ খান। মহানগরীর শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র তুলে দেন এই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নোয়াখালীতে অপমৃত্যু মামলা বাড়ছে। অভিযোগ আছে আলামত থাকার পরও হত্যা মামলা ইউডি মামলা হিসেবেই নথিভুক্ত করা হচ্ছে। তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্ত আর সুরতহাল রিপোর্টের ভিত্তিতেই রুজু হচ্ছে মামলা। আইনজীবীরা বলছেন, হত্যার ঘটনায় অপমৃত্যুর মামলা হলে বিচার প্রক্রিয়ার প্রভাব পড়তে পারে। 30 নভেম্বর পর্যন্ত পুলিশের খাতায় নোয়াখালীতে অপমৃত্যুর মামলা 130টি, যা গেল বছরের একই সময়ের তুলনায় 30% বেশি। নোয়াখালীতে স্ত্রী নির্যাতন মামলায় অভিযুক্ত স্বামীকে দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোশাররফ হোসেনকে গ্রেফতার করা হয়। গত বুধবার বেগমগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীর মাথায় চুল কেটে দেয়া সহ নানাভাবে নির্যাতন চালায় প্রবাসী মোশাররফ। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ওই গৃহবধূকে। এই ঘটনায় গতকাল মামলা হয়েছে। তৃণমূল মানুষের সুচিকিৎসা নিশ্চিতে রেফারেল সিস্টেম চালু করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। একই সাথে চিকিৎসকদের নৈতিকতা চর্চার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সকালে গাজীপুরে মেডিকেল শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমাদের ট্রাস্টের পক্ষ থেকে, বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এই সহযোগিতা আমরা করব এবং এর জন্য যে মোটিভেশন বা সেমিনার, সিম্পোজিয়াম, সিএমএ যা যা করা প্রয়োজন তারই একটা পার্ট হিসাবে আজকে আমরা একত্রিত হওয়া। রাজুকের অনুমোদিত প্লট ও স্টল নিয়ে রিহাব ফেয়ার চলছে, তাই মেলায় প্লট
বা ফ্ল্যাট বুকিং দিলে সব ধরনের ঝুঁকিমুক্ত থাকার নিশ্চয়তা দিচ্ছে রিহাব। মধ্যবিত্তের নাগালের মধ্যে ঢাকার ভেতরে রেডি ফ্ল্যাটের চাহিদা বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান থাকা যাচাই বাছাই করে পছন্দের ঠিকানা খুঁজছেন নগরবাসী। 6 মান্থসে কমপ্লিশন হবে এমন কিছু প্রজেক্ট থাকে তাইলে সেই ক্ষেত্রে ইন্টারেস্টেড। 1100 থেকে 1400 স্কয়ার ফিট একটু ছোট ছোট ফ্ল্যাট খুঁজছি। রিজনাল প্রাইস আছে, আবার অনেক কোম্পানি আছে একটু বেশি দাম চাচ্ছে। 3 কাঠা 5 কাঠা এর মধ্যে থাকতে যাচ্ছে। আমরা বেসিক্যালি বসুন্ধরা, টিকাটুলি, আদাবর, ধানমন্ডি এই জায়গাগুলোতে বেশি প্রজেক্ট করি। সবচেয়ে সুবিধা হচ্ছে যে একই জায়গায় আপনি 30 লাখ টাকার ফ্ল্যাট কিনতে চান সেটাও নিতে পারবেন, 50 লাখ টাকার ফ্ল্যাট নিতে তাও নিতে পারবেন, আবার আপনি যদি অনেক ধরেন 2 কোটি টাকার উপরে নিতে চান সেটাও পারবেন। আমি আশ্বস্ত করতে চাই আপনার যমুনা টিভির মাধ্যমে আমাদের কাস্টমারদেরকে, মেলাতে এসে যদি কোনো প্রোডাক্ট কেনেন সেই প্রোডাক্টের নিশ্চয়তা আমি রিহাব থেকে দিতে পারবো। পটুয়াখালীতে আত্মসমর্পণকারী মাদকসেবী এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে জেলা পুলিশ। এতে বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বলেছেন, আত্মসমর্পণকারী মাদকসেবী এবং ব্যবসায়ীদের আলোর পথে নিয়ে আসতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা সংগঠন তর্জনীর 2য় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানী কাকরাইলে আইডিবি ভবনে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। সম্মেলনে সংগঠনের 2020 থেকে 2022 মেয়াদের কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়। আর সভাপতি পদে অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এবং সাধারণ সম্পাদক পদে ডক্টর অমল কুমার ঘোষ নির্বাচিত হন। পরিত্যক্ত একটি বিমান সড়কপথে নিয়ে যাওয়ার সময় দেখা দিল পদে পদে বিপত্তি। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। এয়ার ইন্ডিয়ার একটি পরিত্যক্ত বোয়িং 737 ট্রেলারে নিয়ে যাওয়ার সময় তা আটকে পরে দুর্গাপুরের একটি ফ্লাইওভারের নিচে যায় এখন আমরা দেখতে পাচ্ছি। পরে ট্রেলারের চাকা খুলে সেটিকে বের করা হয়। এর আগে যশোর রোডে বিমানসহ ট্রেলার ঘোরাতে গিয়ে দীর্ঘ সময় আটকে গিয়েছিল যান চলাচল। রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 18তম আসর চলবে আগামী 11 থেকে 19 জানুয়ারি। 9 দিনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে 74টি দেশের 220টি চলচ্চিত্র। আর এই উৎসবে দেখানো হবে নাসিম শাহানিক পরিচালিত গোয়েন্দাগিরি। উৎসবের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে আলিয়াস ফ্রান্সিস ঢাকা, ঢাকা শিশু একাডেমি, ঢাকা শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর অডিটোরিয়াম, স্টার সিনেপ্লেক্স এবং মধুমিতা সিনেমা হল। কুষ্টিয়ার দৌলতপুরে পিঠা উৎসবের আয়োজন হয়েছিল আজ। আর এতে যোগ দিয়েছেন সব বয়সী মানুষ। ছিল বাহারি সব পিঠাপুলির সমাহার। আর এমন আয়োজনে সবাই খুশি। দর্শক, এই ছিল আজকের সব খবর। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.যমুনা.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।